নমস্কার, আমি দেবাশিস। হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। দেখো, এখন আমরা ভারতীয় সংবিধানের ক্লাস করব। তো ভারতীয় সংবিধান অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর আমরা অলরেডি পার্ট 1 থেকে পার্ট 5 5টি ক্লাস করিয়েছি। এই 5টি ক্লাসে আমরা টোটাল কোশ্চেন আলোচনা করেছি 250টি এমসিকিউ কোশ্চেন। ওকে, দেখো শুধু এমসিকিউ নয়, এই 5টি ভিডিওতে আমরা এক্সট্রা আরও অনেক কোশ্চেন আলোচনা করেছি, যে কোশ্চেনগুলো তোমাদের সমাপ্ত আপকামিং এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সো যদি তোমরা এই 5টি ভিডিও না দেখে থাকো, তো আমি তোমাদেরকে হাইলি রিকমেন্ড করবো এই 5টি ভিডিও দেখে নেবে। 5টি ভিডিওর লিঙ্ক তোমরা ভিডিওর আই বটনে পেয়ে যাবে, অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবে। আর যদি তোমরা এই 5টি ভিডিও দেখে নাও, তো ভারতীয় সংবিধানের উপর তোমাদের একটা কুইক রিভিশন হয়ে যাবে। ওকে, কারণ যে কোনো চাকরি পরীক্ষায় ভারতীয় সংবিধান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে, বিশেষ করে তোমাদের যে আপকামিং এক্সাম রয়েছে, ডাব্লিউবিসিএস প্লি রয়েছে, রেল গ্রুপ ডি রয়েছে, ডাব্লিউপি কনস্টেবল রয়েছে, এই সমস্ত পরীক্ষায় তো প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করতে। চলো আজকে আমরা পার্ট 6 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকের ক্লাস শুরু করা যাক। চলো দেখো, 251 নম্বর প্রশ্ন। যেহেতু তোমাদেরকে আমি আগেই বললাম যে আমরা প্রিভিয়াস 5টি ক্লাসে 250 পর্যন্ত প্রশ্ন আলোচনা করেছি। ওকে, তো দেখো প্রশ্ন কি রয়েছে, ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ভারতীয় পার্লামেন্টের উল্লেখ রয়েছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বা এই কোশ্চেনটা এভাবেও জিজ্ঞেস করতে পারে যে ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে পার্লামেন্টের গঠন সম্পর্কে উল্লেখ রয়েছে। কোশ্চেনের অ্যান্সার কিন্তু একটাই হবে। তো বলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান বি, অনুচ্ছেদ 79 আর্টিকেল 79তে ভারতীয় পার্লামেন্টের গঠন সম্পর্কে উল্লেখ রয়েছে। ওকে, এবার দেখো ভারতীয় পার্লামেন্ট কি নিয়ে গঠিত, কয়টি ভাগ রয়েছে ভারতীয় পার্লামেন্টে? ভারতীয় পার্লামেন্টের 3টি ভাগ রয়েছে। প্রথম ভাগ হচ্ছে কি? প্রথম ভাগ হচ্ছে নিম্নকক্ষ বা লোকসভা, দ্বিতীয় ভাগ হচ্ছে রাজ্যসভা বা উচ্চকক্ষ, আর তৃতীয় ভাগ হচ্ছে রাষ্ট্রপতি। এই 3জনকে নিয়ে ভারতীয় পার্লামেন্ট গঠিত। ওকে, আচ্ছা তোমাদেরকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। দেখো, তোমরা হয়তো অনেকেই জানো না, ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভাকে কেন বলা হয় আর উচ্চকক্ষ রাজ্যসভাকে কেন বলা হয়? তার কারণ হচ্ছে, দেখো রাজ্যসভায় যেসব ব্যক্তিত্ব মূলত থাকেন, তারা কিন্তু লোকসভায় যে সমস্ত ব্যক্তিত্ব থাকে তাদের থেকে বয়সে কিন্তু অধিক হন। ঠিক আছে, অর্থাৎ দেখো আমরা কি জানি যে লোকসভাতে কোনো ব্যক্তি যদি সদস্য হতে চান, তাহলে তার ন্যূনতম বয়সের প্রয়োজন হচ্ছে 25 বছর, আর রাজ্যসভাতে কোনো ব্যক্তি যদি সদস্য হতে চান, তাহলে তার বয়সের প্রয়োজন হচ্ছে 30 বছর। ওকে, সো মূলত বয়সের প্রেক্ষিতেই কিন্তু উচ্চকক্ষ নিম্নকক্ষ বলা হয়। ওকে, চলো এবার পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের লোকসভায় বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কয়জন সদস্য থাকেন? বলো, এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, লেটেস্ট আপডেট কোশ্চেন। ঠিক আছে, ভারতের লোকসভায় বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কয়জন সদস্য থাকেন? দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 19 জন। ভারতীয় লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চল থেকে বর্তমানে 19 জন সদস্য থাকেন। আর আগে কয়জন থাকতো? দেখো আগে 13 জন সদস্য থাকতো, কিন্তু 2019-এ 31শে ডিসেম্বরের পর জম্মু কাশ্মীর 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। তারপর থেকে কেন্দ্রশাসিত অঞ্চলের যে সিট সংখ্যা সেটা 19 জন হয়ে যায়। ওকে, আচ্ছা লোকসভার যে সিট সংখ্যা কত রয়েছে, সর্বাধিক সিট সংখ্যা বলো তো? এটা তোমাদের জন্য টাস্ক রইল। বর্তমানে সিট সংখ্যা রয়েছে 543 জন। ঠিক আছে, বর্তমানে যে সিট সংখ্যা সেটা হচ্ছে লোকসভার 543 জন, যার মধ্যে রাজ্য থেকে কয়জন আসে? রাজ্য থেকে আসে 524 জন, আর কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কয়জন আসে? 19 জন। তাহলে টোটাল কত হচ্ছে? 543 জন। ওকে, এবার তোমাদের জন্য টাস্ক এটা রইল যে বর্তমানে লোকসভার সর্বাধিক সংখ্যা কত। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, রাষ্ট্রপতির ভেটো ক্ষমতার উল্লেখ সংবিধানের কোন ধারায় রয়েছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বলো, রাষ্ট্রপতির ভেটো ক্ষমতার উল্লেখ সংবিধানের কত নম্বর আর্টিকেলতে রয়েছে? দেখো এই কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্টে জানাও, তার আগে তোমাদেরকে আমি কিছু এক্সট্রা ইনফরমেশন বলে দিচ্ছি যেগুলো তোমরা নোট করবে। ওকে, এগুলোও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কোশ্চেন জিজ্ঞেস করে রাষ্ট্রপতির ভেটো মূলত কয় প্রকারের? তো দেখো রাষ্ট্রপতির ভেটো মূলত 4 প্রকারের, কিন্তু কার্যকর হয়ে থাকে 3 প্রকারের ভেটো ক্ষমতা। 4 প্রকারের ভেটো ক্ষমতা কী কী? দেখো, প্রথম হচ্ছে অ্যাবসোলিউট ভেটো, সেকেন্ড হচ্ছে সাসপেন্সিভ ভেটো, থার্ড হচ্ছে কোয়ালিফাইড ভেটো, আর ফোর্থ হচ্ছে পকেট ভেটো। ওকে, কিন্তু তার মধ্যে কোয়ালিফাইড ভেটো কিন্তু রাষ্ট্রপতির কার্যকর হয় না, তাই মূলত 3 প্রকারেই ধরা হয়। ওকে, এবার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ, রাষ্ট্রপতির ভেটো ক্ষমতার উল্লেখ রয়েছে আর্টিকেল 111-তে। ওকে,
এবার দেখো, যেই তোমাদেরকে জিজ্ঞেস করে যে দেখো রাষ্ট্রপতির কি ক্ষমতা রয়েছে 123 নম্বর আর্টিকেলতে উল্লেখ, রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে যদি পার্লামেন্ট অধিবেশন বন্ধ থাকে তাহলে তিনি অধ্যাদেশ জারি করতে পারেন, এই সম্বন্ধে উল্লেখ রয়েছে আর্টিকেল 123তে। এই তথ্যটা মনে রাখবে। ওকে, অনেকবার পরীক্ষায় জিজ্ঞেস করে পকেট ভেটো কি, ঠিক আছে, পরীক্ষায় জিজ্ঞেস করে পকেট ভেটো কি, বলো তো। দেখো পকেট ভেটো কথার অর্থ হচ্ছে কোনো বিলতে সম্মতি বা অসম্মতি কিছুই না জানিয়ে বিলটিকে অনির্দিষ্টকালের জন্য অপরিণত অবস্থায় রেখে দেওয়া, এটাই হচ্ছে পকেট ভেটোর কাজ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো চলো পরবর্তী প্রশ্ন দেখো, কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি চাইলে কোনো বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে পারেন, বলো। এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা কমেন্ট করো, তার আগে তোমাদেরকে আরও কিছু এক্সট্রা ইনফরমেশান আমি বলে দিই। দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে সুপ্রিম কোর্টের, হাইকোর্টের বিচারপতি এবং ভারতের রাজ্যপাল আর ইউপিএসসির কর্মচারীদের কে নিয়োগ করেন, তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি মহাশয়, মনে রাখবে। ওকে, চলো এরপর তোমরা এই প্রশ্নের অ্যান্সার কমেন্ট করো। দেখো এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। আর্টিকেল 143তে উল্লেখ রয়েছে রাষ্ট্রপতি যদি চান তো সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে কোনো বিষয়ে পরামর্শ নিতে পারেন, কিন্তু কথা হচ্ছে যে এটা বাধ্যতামূলক নয়। রাষ্ট্রপতি যদি চান তাহলেই সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে পারেন, নতুবা এটা বাধ্যতামূলক নয়। ওকে, এবার দেখো অপশন থেকে একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হবে আর্টিকেল 161। দেখো আর্টিকেল 161তে বলা হয়েছে কেন্দ্রে রাষ্ট্রপতির যা ক্ষমতা আমাদের রাজ্যে রাজ্যপালের ঠিক সেই ক্ষমতায় রয়েছে, এটা আর্টিকেল 161তে উল্লেখ রয়েছে। ওকে, আর আর্টিকেল 123 আর আর্টিকেল 111 এটা তো দুটোই আলোচনা করলাম। চলো এবার পরবর্তী কোশ্চেন, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে, বলো। রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কত নম্বর আর্টিকেলতে উল্লেখ রয়েছে, কমেন্ট করো। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন এ, আর্টিকেল 54 থেকে 55তে উল্লেখ রয়েছে রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি সম্পর্কে। ওকে, রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হবেন সেই সম্পর্কে উল্লেখ রয়েছে। এবার অপশানগুলো দেখো, অপশান থেকে কিছু প্রশ্ন হবে। দেখো আর্টিকেল 61-62 কিসে উল্লেখ রয়েছে, আর্টিকেল 61 খুবই ইম্পর্টেন্ট, এখানে রাষ্ট্রপতির অপসারণ অর্থাৎ ইমপিচমেন্ট প্রক্রিয়া সম্পর্কে উল্লেখ রয়েছে। রাষ্ট্রপতিকে কোন প্রক্রিয়ায় অপসারণ করা যায়, ইমপিচমেন্ট প্রক্রিয়ায়, সেটা কত নম্বর আর্টিকেল উল্লেখ রয়েছে, 61 নম্বর আর্টিকেল। ওকে, আর রাষ্ট্রপতির শূন্যপদ সম্পর্কে উল্লেখ রয়েছে আর্টিকেল 62তে। ওকে, এবার দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে আর এখান থেকে অপশন থেকে কোনো প্রশ্ন হবে, প্রশ্ন হওয়ার মতো, আচ্ছা দেখো আর্টিকেল 58, আর্টিকেল 58তে কিসের উল্লেখ রয়েছে, আর্টিকেল 58তে উল্লেখ রয়েছে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা সম্পর্কে। ঠিক আছে, রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা সম্পর্কে উল্লেখ রয়েছে আর্টিকেল 51তে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, মূল সংবিধানে কয়টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। তো চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে, দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন সি, 14টি। মূল সংবিধানে মোট 14টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে বর্তমানে কয়টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, দেখো বর্তমানে সংবিধানে মোট 22টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। কবে কবে ভাষাগুলো অ্যাড হয়, চলো একটু ইতিহাস দেখে নেওয়া যাক। দেখো 21তম সংবিধান সংশোধন, ঠিক আছে, কত সালে হয়েছিল, 1967 সালে। কোন ভাষা অ্যাড হয়েছে, সিন্ধি ভাষা অ্যাড হয়। ওকে, তারপরে চলে আসছে 71তম সংবিধান সংশোধন, কত সালে হয়েছিল, 1992 সালে। কী কী ভাষা অ্যাড হচ্ছে, কোঙ্কনি, মণিপুরি ও নেপালি। ওকে, তারপর চলে আসছে 92তম সংবিধান সংশোধন, কত সালে হচ্ছে গিয়ে 2003 সালে। কী কী ভাষা অ্যাড হচ্ছে, সাঁওতালি, ম্যাথলি, বোডো আর ডোংরি। ঠিক আছে, তো কয়টি ভাষা অ্যাড হলো তোমাদের বলো, প্রথম হচ্ছে 1, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, টোটাল হচ্ছে 8টি ভাষা। তাহলে 14 আর 8 22টি ভাষা হয়ে গেল। ওকে, চলো ইতিহাস ক্লিয়ার। এবার চলো পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রীর নাম কি, বলো। ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রীর নাম কি, ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু জেনারেলি এই কোশ্চেনটা সহজ হলেও তোমাদের কাছে অনেকেই কিন্তু এই কোশ্চেনটা ভুল অ্যান্সার করবে। কেন ভুল করবে, দেখো তোমরা বেশিরভাগই এই অ্যান্সার করবে অপশান সি, ঠিক আছে, যেটা সম্পূর্ণ ভুল। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, গুলজারিলাল নন্দা হলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী। ওকে, কত দিনের জন্য হয়েছিলেন, 14 দিনের জন্য প্রধানমন্ত্রী পদে বসছিলেন গুলজারিলাল নন্দা। ওকে,
এবার প্রশ্ন হচ্ছে যে যদি তোমাদেরকে জিজ্ঞেস করে ভারতের প্রথম ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী কে ছিলেন, তখনও কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে গুলজারিলাল নান্দা, মনে রাখবে। ওকে, এবার দেখো তারপরে প্রধানমন্ত্রী পদে কে বসছিলেন, তারপরে প্রধানমন্ত্রী পদে বসছিলেন লাল বাহাদুর শাস্ত্রী, ঠিক আছে। আর তারপরে আবার দ্বিতীয়বারের জন্য ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হয়েছিলেন কে, গুলজারিলাল নান্দা মহাশয়। তারপরে পঞ্চমে হয়েছিল ইন্দিরা গান্ধী, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, ঠিক আছে। কোশ্চেন জিজ্ঞেস করতে পারে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে, সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্দিরা গান্ধী মহাশয়া। ওকে, আর তারপরে প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী হয়েছিলেন কে, মোরারজি দেশাই। কোশ্চেন জিজ্ঞেস করে, এটাও কিন্তু মনে রাখবে, ঠিক আছে। প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে হয়েছিলেন, মোরারজি দেশাই। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, কত সালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কত সালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়? দেখো সম্পত্তির অধিকার কি আগে জানতে হবে, ঠিক আছে, কেন বাদ দেওয়া হলো, তারপর তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার আমরা করবই। ওকে, দেখো সম্পত্তির অধিকার মৌলিক অধিকারে যখন ছিল, তার অর্থ হচ্ছে মৌলিক অধিকার কথার অর্থ হচ্ছে তোমাকে কেউ সেটার জন্য বাধ্যতামূলক করতে পারবে না, সেটাতে তোমার কি বলবো সম্পূর্ণ একটা আজাদি রয়েছে, ঠিক আছে। আমাদের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি রয়েছে তোমরা আগে জানাও, তো জয়টি আমাদের মৌলিক অধিকারে রয়েছে, সেখানে আমাদেরকে কেউ কোনো বাধ্যতামূলক করতে পারে না, এটাই হচ্ছে মৌলিক অধিকার এক কথায়। ওকে, এবার কথা হচ্ছে দেখো খুবই সহজভাবে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি যে সম্পত্তির অধিকার, ধরে নাও সরকারের কোনো প্রজেক্ট তোমার সম্পত্তি দিয়ে যাচ্ছে, তোমার সম্পত্তির মধ্য দিয়ে তোমার সম্পত্তির পাশ দিয়ে যাচ্ছে। এবার কথা হচ্ছে যদি তুমি চাও যে সরকারকে আমি আমার সম্পত্তি দেব, তাহলে সেটা নেবে, নতুবা নিতে পারবে না যদি সম্পত্তি তোমার মৌলিক অধিকারের মধ্যে থাকে তাহলে। আর যদি সম্পত্তি মৌলিক অধিকারের মধ্যে না থাকে তাহলে কিন্তু তোমাকে দিতে বাধ্য। ওকে, তো এটা দেখো অনেক সময় সমস্যা ক্রিয়েট করছিল, সরকারের কোনো প্রজেক্টে যাচ্ছে, ধরে নাও রাস্তাও যাচ্ছে, এবার অনেক ব্যক্তি হয়তো চাইবে না যে না আমি আমার সম্পত্তি দেবো না, তাহলে তার সেই রাস্তাটা তৈরি হচ্ছে না, তো তার জন্য সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। ওকে, তো এখানে কোশ্চেন জিজ্ঞেস করছে কত সালে বাদ দেওয়া হয়, তো বলো সঠিক অ্যান্সার কী হবে? দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 1978 সালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। ওকে, কততম সংবিধান সংশোধনে? 44তম সংবিধান সংশোধনে। ওকে, আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ ভাষায় বোঝালাম। চলো পরবর্তী কোশ্চেন দেখো, কোন রাজ্যে লোকসভার দ্বিতীয় সর্বাধিক প্রতিনিধির সংখ্যা রয়েছে? দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা কি বলছে আগে বুঝে নাও। বলছে যে কোন রাজ্যে লোকসভায় দ্বিতীয় সর্বাধিক প্রতিনিধি অর্থাৎ এমপির সংখ্যা দ্বিতীয় রয়েছে। ওকে, তো চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কমেন্ট করো। দেখো তার আগে তোমাদেরকে আমি আরও এক্সট্রা কিছু ইনফরমেশন বলে দিই। দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে কোন রাজ্যে লোকসভায় সর্বাধিক এমপি থাকেন, কোন রাজ্য থেকে যান সর্বাধিক এমপি, সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ থেকে লোকসভায় সব থেকে বেশি এমপি যান। কয়টি এমপি যান? 80 জন এমপি যান। ওকে, এরপরেই সেকেন্ড কে রয়েছে, এটাই আমাদের কোশ্চেন, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মহারাষ্ট্র। ঠিক আছে, সেকেন্ড সব থেকে বেশি এমপি যান কোথা থেকে? মহারাষ্ট্র থেকে। কয়জন যান? 48 জন এমপি যান। ওকে, এবার আরও কিছু কোশ্চেন জিজ্ঞেস করে, খুব ডিটেলসে যদি কোশ্চেন জিজ্ঞেস করা শুরু করে তাহলে যে সর্বাধিক তপশিলি জাতির সংখ্যা, মনে রাখবে তপশিলি জাতির সংখ্যা কোন স্টেট থেকে যান। ঠিক আছে, অর্থাৎ সর্বাধিক তপশিলি জাতির এমপি কোন রাজ্য থেকে যান, সঠিক অ্যান্সার হয়ে যাবে তখন উত্তরপ্রদেশ। কয়জন? 17 জন। আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে সর্বাধিক তপশিলি উপজাতির আসন রয়েছে, ঠিক আছে, কোন রাজ্যতে সর্বাধিক এবং কয়জন, তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ঝাড়খণ্ড। কয়জন? 5 জন। ওকে, আর বাকি তো তোমরা সকলেই জানো কত বয়সের প্রয়োজন হয়, এইসব ইত্যাদিতে সব ইনফরমেশন জানো। চলো পরবর্তী প্রশ্ন দেখো, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি হলো পরিবেশ, অরণ্য ও বন্যপ্রাণী রক্ষা করতে হবে। সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? বলো। কোশ্চেনটা ভালোভাবে পড়ে নাও, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির মধ্যে পড়ে পরিবেশ, অরণ্য ও বন্যপ্রাণী রক্ষা, তো এটা সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? বা কখনো এই কোশ্চেনটি ভাবে জিজ্ঞেস করে যে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি হলো পরিবেশ সংরক্ষণ ও তার উন্নতিকরণ, এটা সংবিধানের কত নম্বর আর্টিকেলে উল্লেখ রয়েছে? তো সঠিক অ্যান্সার একটাই হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অনুচ্ছেদ 48 অর্থাৎ আর্টিকেল 48 এতে উল্লেখ রয়েছে পরিবেশের উন্নতিকরণ ও পরিবেশের সংরক্ষণ সম্পর্কে। ওকে, এবার দেখো এখান থেকে অপশানে কিছু প্রশ্ন হবে, দেখো অপশানগুলো দেখো। আর্টিকেল 43
আর্টিকেল 43 কিসের সাথে সম্পর্কিত? আর্টিকেল 43-তে উল্লেখ রয়েছে শিল্প পরিচালনায় শ্রমিকদের অংশগ্রহণের ব্যবস্থা করা। ঠিক আছে, কোনো শিল্প পরিচালনাতে শ্রমিকদের যে অংশগ্রহণ সেই সম্পর্কে উল্লেখ রয়েছে আর্টিকেল 43-তে। ওকে, আচ্ছা এবার দেখে নাও আর্টিকেল 51। ঠিক আছে, আর্টিকেল 51-তে কিসের উল্লেখ রয়েছে? দেখো আর্টিকেল 51 খুবই গুরুত্বপূর্ণ। এখানে উল্লেখ রয়েছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উন্নতি সম্পর্কে। ওকে, আর আর্টিকেল 39-তে অনেকগুলো পার্ট রয়েছে, তার জন্য এটা একটাতে আলোচনা হবে না। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, পার্লামেন্টের কোন সময়টাকে কোশ্চেন আওয়ার বলা হয় বা কোশ্চেন আওয়ার নামে পরিচিত? দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু একটু কোশ্চেনটাতে টাইপিংয়ে ভুল রয়েছে। কি ভুল রয়েছে? দেখো পার্লামেন্ট না থেকে যদি এটা লোকসভা থাকতো তাহলে কিন্তু পারফেক্ট হতো কোশ্চেনটা। ঠিক আছে, লোকসভার কোন সময়টাকে কোশ্চেন আওয়ার বলা হয় বা কোশ্চেন আওয়ার নামে পরিচিত। আর যদি পার্লামেন্ট রয়েছে তো এখানে আরেকটি শব্দ যুক্ত হতো, পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার কোন সময়টাকে কোশ্চেন আওয়ার বলা হয়। ওকে, আশা করি বুঝে গেছো। ঠিক আছে, যেহেতু পার্লামেন্ট কি লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি নিয়ে গঠিত, সো সেখানে তো কোশ্চেন আওয়ার বলে কোনো কিছু হয় না। পার্লামেন্টের নিম্নকক্ষ তার লোকসভাতে হয়ে থাকে কোশ্চেন আওয়ারের উল্লেখ। ওকে, তো চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কমেন্ট করো। দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 11টা AM থেকে 12টা PM পর্যন্ত হচ্ছে কোশ্চেন আওয়ার। মনে রাখবে 11টা AM থেকে 12টা PM পর্যন্ত হচ্ছে কোশ্চেন আওয়ার। ওকে, এবার দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে 0 আওয়ার কি, ঠিক আছে, এটাও পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করেছে। 0 আওয়ার লোকসভার কোন সময়কে 0 আওয়ার বলা হয়? তো মনে রাখবে 12টা থেকে 1টা। ঠিক আছে, 12টা PM থেকে 1টা PMকে ধরা হয় 0 আওয়ার। ওকে, তো আগে কোশ্চেন আওয়ার হয়, তারপরে 0 আওয়ার হয়। আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে যে 0 আওয়ারের ম্যাক্সিমাম ডিউরেশনটা কত? তো মনে রাখবে 0 আওয়ারের ম্যাক্সিমাম ডিউরেশন হচ্ছে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। ওকে, আচ্ছা বর্তমানে বলো পার্লামেন্টের স্পিকার কে রয়েছেন? কমেন্টে জানাতো দেখি, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ভাষা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো কমেন্ট করো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ভাষা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে কি ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ভাষা। ওকে, এছাড়াও দেখো অস্ট্রেলিয়ার সংবিধান থেকে আর কি নেওয়া হয়েছে। ঠিক আছে, অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে কি নেওয়া হয়েছে, একটা খুবই ইম্পর্ট্যান্ট মনে রাখবে, লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন। এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। ওকে, আচ্ছা এবার চলো অপশান থেকে কিছু প্রশ্ন হবে, কিছু নয় অনেকগুলো প্রশ্ন হবে, সমাপ্ত প্রশ্ন রিভিশন করে নেব একবার আমরা। ওকে, আমেরিকার সংবিধান থেকে কি নেওয়া হয়েছে? পরীক্ষায় প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করে। দেখো আমেরিকার সংবিধান থেকে প্রধানত জিজ্ঞেস করে মৌলিক অধিকার। মৌলিক অধিকার নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। ওকে, আচ্ছা স্বতন্ত্র ও নিরপেক্ষ আদালত, এটাও আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। প্রস্তাবনা, দেখো প্রস্তাবনার ভাষা এই দুটো জিনিস কিন্তু আলাদা। ঠিক আছে, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, তখন কিন্তু সঠিক অ্যান্সার হবে আমেরিকা। আর প্রস্তাবনার ভাষা জিজ্ঞেস করলে সঠিক অ্যান্সার হবে অস্ট্রেলিয়া, মনে রাখবে। আচ্ছা আমাদের ভারতের উপরাষ্ট্রপতি পদ এর উল্লেখ বা এটা কোথা থেকে কপি করা হয়েছে? এটাও আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ প্রক্রিয়া, এটাও নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। রাষ্ট্রপতির অপসারণ, যেটাকে আমরা ইমপিচমেন্ট প্রক্রিয়া বলে থাকি, এটাও নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। ওকে, এবার আমরা দেখে নেব কানাডার সংবিধান থেকে কী নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট, কানাডার সংবিধান থেকে কী নেওয়া হয়েছে। দেখো কানাডার সংবিধান থেকে মূলত পরীক্ষায় জিজ্ঞেস করার মতো একটাই জিজ্ঞেস করে যে কেন্দ্রের হাতে যে অবশিষ্ট ক্ষমতা অর্পণ রয়েছে সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে। ওকে, আচ্ছা রাশিয়ার থেকে ইম্পর্টেন্ট অনেকগুলো প্রশ্ন হবে। দেখো রাশিয়া দেশের সংবিধান থেকে কী নেওয়া হয়েছে? রাশিয়ার থেকে কী নেওয়া হয়েছে বলো তো? ঠিক আছে, কে কে পারবে তোমরা দেখি কমেন্ট করো, তারপর তো আমি বলছি রাশিয়ার সংবিধান থেকে কী নেওয়া হয়েছে। কমেন্ট করো দেখি। দেখো রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এগুলো সব নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, বর্তমানে রাজ্যসভার মোট সদস্য সংখ্যা কত? বলো, খুবই সহজ প্রশ্ন, বর্তমানে মোট রাজ্যসভার সদস্য সংখ্যা কত? দেখো এই প্রশ্নটা সহজ রয়েছে, কিন্তু এখান থেকে আমরা অনেকগুলো কোশ্চেন আলোচনা করব, যে কোশ্চেনগুলো হয়তো তোমরা এর আগে শোনোনি। ঠিক আছে, সো চেষ্টা করো এই কোশ্চেনটার অ্যান্সার করার, তারপর আমি রাজ্যসভা নিয়ে আলোচনা শুরু করছি। দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে কমেন্ট করো। এখনও কিন্তু কারো কমেন্ট এলো না, চলো কমেন্ট করো। আর দেখো কমেন্ট করো। চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। ঠিক আছে, 245 জন। বর্তমানে রাজ্যসভার মোট সদস্য সংখ্যা হচ্ছে 245 জন। ওকে,
এবার দেখো এই প্রশ্নটাতেই অ্যান্সার চেঞ্জ হয়ে যেত যদি এখানে উল্লেখ থাকতো বর্তমানে রাজ্যসভার সর্বাধিক, ঠিক আছে, এখানে যদি সর্বাধিক কথাটি উল্লেখ থাকতো তাহলে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যেত 250 জন। মনে রাখবে রাজ্যসভার সর্বাধিক মোট সদস্য সংখ্যা হচ্ছে 250 জন, কিন্তু বর্তমানে কতজন রয়েছেন? 245 জন। ওকে, এবার দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে এই 245 জনের মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্য থেকে কতজন সদস্য থাকেন, তো 233 জন সদস্য থাকেন কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্য থেকে নির্বাচিত হয়ে, আর 12 জন থাকেন রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত। ওকে, এটা হচ্ছে 1992 সালের সংবিধান সংশোধনী আইন দ্বারা পরিবর্তন হয়েছে। ঠিক আছে, এবার দেখো আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোশ্চেনগুলো হয়তো তোমরা এবার জানো না। দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে রাজ্যসভার প্রাথমিক নাম কি ছিল, ঠিক আছে, রাজ্যসভা কি বলা হয়? উচ্চকক্ষ বলা হয়। তো উচ্চকক্ষ প্রাথমিকভাবে কি নামে পরিচিত ছিল? তো কাউন্সিল অফ স্টেট বলা হতো। ঠিক আছে, প্রথমে এর হিন্দি প্রতিশব্দটি হচ্ছে রাজ্যসভা। ঠিক আছে, এটা 1954 সালে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, রাজ্যসভা গৃহীত হয়। ওকে, মনে রাখবে। এবার দেখো আরেকটা তথ্য মনে রাখবে, রাজ্যসভাকে কখনোই ভাঙা যায় না। রাজ্যসভা হচ্ছে স্থায়ী কক্ষ। লোকসভাকে ভঙ্গ করা যায় প্রতি 5 বছর অন্তর বা তার আগেও, কিন্তু রাজ্যসভাকে কখনোই ভঙ্গ করা যাবে না, এটা স্থায়ী কক্ষ। ওকে, আচ্ছা আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? ঠিক আছে, রাজ্যসভার সভাপতিত্ব কে করে থাকেন? আমাদের ভারতের যিনি উপরাষ্ট্রপতি হবেন তিনিই কিন্তু রাজ্যসভার সভাপতিত্ব করে থাকেন। ওকে, এবার চলো পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সুপ্রিম কোর্ট মোট কয়জন বিচারপতি নিয়ে গঠিত? বলো, ভারতের সুপ্রিম কোর্ট মোট কয়জন বিচারপতি নিয়ে গঠিত? দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বলো, এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে জানাও। তার আগে তোমাদেরকে আমি সুপ্রিম কোর্ট রিলেটেড অনেকগুলো কোশ্চেন বলছি, যে কোশ্চেনগুলো নোট করবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, দেখো প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে সুপ্রিম কোর্টের উদ্বোধন কবে হয়। সুপ্রিম কোর্টের উদ্বোধন হয়েছে কবে বলো তো? 28শে জানুয়ারি। 28শে জানুয়ারি 1950 সালে সুপ্রিম কোর্টের উদ্বোধন হয়। ওকে, একটা কোশ্চেন ক্লিয়ার। এবার দেখো সেকেন্ড যে কোশ্চেনটা জিজ্ঞেস করে যে ভারতীয় সংবিধানের কোন পার্ট বা অধ্যায়তে সুপ্রিম কোর্টের উল্লেখ রয়েছে, তখন অ্যান্সার হয়ে যাবে কি? তখন অ্যান্সার হয়ে যাবে পার্ট 5তে উল্লেখ রয়েছে। ওকে, আচ্ছা আর কি কোশ্চেন জিজ্ঞেস করে? কোশ্চেন জিজ্ঞেস করে যে ভারতীয় সংবিধানে কত ধারা থেকে কত ধারা পর্যন্ত সুপ্রিম কোর্টের বিষয়টি আলোচিত হয়েছে। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 124 থেকে 147 ধারাতে সুপ্রিম কোর্টের বিষয়টি আলোচিত হয়েছে। ওকে, আচ্ছা এবারে দেখো কিছু জেনারেল কোশ্চেন। ঠিক আছে, যে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য যোগ্যতা কি? সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য যোগ্যতা হচ্ছে যে তাকে ভারতীয় নাগরিক হতে হবে। আর সেকেন্ড যে পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তাকে কোনো হাইকোর্টের বিচারপতি হিসাবে অন্তত 5 বছর কাজ করতে হবে, অথবা কোনো হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে অন্তত 10 বছরের কাজ করতে হবে, অথবা রাষ্ট্রপতির মতে তাকে একজন বিশিষ্ট আইনজ্ঞ হতে হবে। এটাই হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতির যোগ্যতা। ওকে, এবার দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, ভারতের সুপ্রিম কোর্টে মোট বিচারপতি কতজন রয়েছেন? 34 জন। তার মধ্যে একজন হলেন মুখ্য বিচারপতি আর বাকি 33 জন হলেন বিচারপতি। ওকে, তোমাদের জন্য কোশ্চেন, বর্তমানে আমাদের সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি কে রয়েছেন বলো তো? এই প্রশ্নের অ্যান্সার তোমরা কমেন্টে জানাও। বর্তমানে সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি কে রয়েছেন? খুবই ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। ওকে, তো চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মাসিক বেতন কত? বলো, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মাসিক বেতন কত? ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটাও। তো চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কমেন্ট করো। দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ, 2,80,000 বেতন হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। ঠিক আছে, অর্থাৎ ভারতের চিফ জাস্টিসের। কিন্তু যদি তোমাদেরকে জিজ্ঞেস করে ঠিক আছে সুপ্রিম কোর্টের বিচারপতির বেতন কত, দেখো চিফ জাস্টিস অর্থাৎ সেই একজন আর এই 33 জন। ঠিক আছে, এই 33 জনের বেতন হচ্ছে কত? 33 জনের বেতন হচ্ছে 2,50,000। ঠিক আছে, 2,50,000। আর এই একজন যিনি ভারতের চিফ জাস্টিস এনার বেতন হচ্ছে 2,80,000। ওকে, ঠিক সেই রকমই আমাদের হাইকোর্টের যে বিচারপতি রয়েছে, হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি হন, ঠিক আছে, তার বেতন হচ্ছে 2,50,000, কিন্তু হাইকোর্টের বিচারপতিদের বেতন হচ্ছে 2,25,000। মনে রাখবে। ওকে, আচ্ছা ঠিক সেই রকমই যে তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে ভারতের রাষ্ট্রপতির বেতন কত,
তো মনে রাখবে ভারতের রাষ্ট্রপতির বেতন কত রয়েছে বর্তমানে? 5 লাখ রয়েছে ভারতের রাষ্ট্রপতির বেতন। ওকে, উপরাষ্ট্রপতির বেতন কত রয়েছে বলো তো? উপরাষ্ট্রপতির বেতন রয়েছে কত? 4 লাখ রয়েছে উপরাষ্ট্রপতির বেতন। ওকে, রাজ্যপালের বেতন কত রয়েছে? রাজ্যপালের বেতন রয়েছে 3,50,000। ওকে, আশা করি এখান থেকে আর কোনো কোশ্চেন মিস হবে না। চলো পরবর্তী কোশ্চেন। চলো পরবর্তী প্রশ্ন দেখো, সরকারিয়া কমিশন কবে গঠিত হয়? বলো, সরকারিয়া কমিশন কবে গঠিত হয়? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে কমেন্ট করো। দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন এ, 1983 সালে সরকারিয়া কমিশন গঠিত হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, আঞ্চলিক পরিষদ বা জোনাল কাউন্সিল কবে গঠিত হয়? এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বলো, আঞ্চলিক পরিষদ বা জোনাল কাউন্সিল কবে গঠিত হয়? সঠিক অ্যান্সার কী হবে? দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে বলো? সঠিক অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, 1956 সালে জোনাল কাউন্সিল গঠিত হয়েছিল। এবার দেখো, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে ভারতে কতগুলো জোনাল কাউন্সিল রয়েছে, তো মনে রাখবে অ্যাক্ট 1956 অনুযায়ী ভারতে মোট 5টি জোনাল কাউন্সিল রয়েছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, অর্থ কমিশনের উল্লেখ ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রয়েছে? অর্থ কমিশনের উল্লেখ কত নম্বর অনুচ্ছেদে রয়েছে বলো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো সঠিক অ্যান্সার কমেন্ট করো, দেখি কে পারবে। দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান, বলো অপশান এ, অনুচ্ছেদ 280। আর্টিকেল 280-তে উল্লেখ রয়েছে কি সম্পর্কে? অর্থ কমিশন সম্পর্কে। ওকে, আচ্ছা আর্টিকেল 360-তে কিসের উল্লেখ রয়েছে বলো তো? ফিনান্স এমার্জেন্সি সম্বন্ধে আর্টিকেল 360-তে উল্লেখ রয়েছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্য প্রথম ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গ্রহণ করে? বলো, এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড রিপিটেড কোশ্চেন। ভারতের কোন রাজ্য প্রথম ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গ্রহণ করে? সঠিক অ্যান্সার কী হবে? বহুবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, রাজস্থান। রাজস্থান প্রথম রাজ্য যে প্রথম ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গ্রহণ করেছিল। ওকে, আচ্ছা কত সালে, কে কে পারবে তোমরা বলো তো, কত সালে গ্রহণ করেছিল? দেখি কে কতটা পলিটিতে স্ট্রং রয়েছে, কমেন্ট করো তো দেখি। চলো ক্লাসের আলোচনা শেষ হলো। দেখো খুবই ডিটেলসে আলোচনা হয়েছে আজকে। এবার দেখো অপশান কিছুগুলো, অপশান আর বলছি, কিছুগুলো কোশ্চেন রয়েছে, যে কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাদের, ঠিক আছে, দেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের। চলো কোশ্চেন কি বলছে দেখো, কোন সংবিধান সংশোধনী আইনে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়? বলো, কোন সংবিধান সংশোধনী আইনতে উল্লেখ রয়েছে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিভিয়াস ক্লাসে আলোচনা করা কোশ্চেন। বলো 73তম সংবিধান সংশোধন, 74তম সংবিধান সংশোধন, নাকি 86তম, নাকি 91তম? কমেন্টে জানাও সঠিক অ্যান্সার কে কে পারবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন রয়েছে, কত নম্বর অনুচ্ছেদ লাগু হলে সংসদ তার স্বাভাবিক কার্যকাল বৃদ্ধি করতে পারে? বলো, এটাও কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, কত নম্বর অনুচ্ছেদ লাগু হলে সংসদ তার যে স্বাভাবিক কার্যকাল 5 বছর রয়েছে এটা চাইলে 1 বছর বৃদ্ধি করতে পারেন। ঠিক আছে, তো কত নম্বর আর্টিকেল লাগু হলে? কে কে পারবে চলো কমেন্ট করে দেখি, প্রিভিয়াস ক্লাস কে কে দেখেছো। অপশান যে 4টা রয়েছে সেই 4টা অপশানের মধ্যে সঠিক উত্তর কমেন্ট করো। ওকে, এছাড়াও এক্সট্রা আর যে কোশ্চেনগুলো তোমাদের কাছে জানতে চেয়েছি সেই কোশ্চেনগুলোর অ্যান্সার কমেন্ট করার চেষ্টা করো। যে সব থেকে বেস্ট কোয়ালিটির কমেন্ট করবে তাকেই বা তার কমেন্টটাই আমি কমেন্ট বক্সে পিন করে দেবো। ওকে, সো চেষ্টা করো একটা ভালো থেকে ভালো কমেন্ট করার, যেন তোমার কমেন্টটা দেখে অনেকটাই কী হয়, অনেকেই শিক্ষা লাভ করে। ওকে, তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবে, ভিডিও সম্বন্ধে কোনো কিছু ফিডব্যাক থাকলে সেটা কমেন্টে জানাতে পারো। তোমাদের প্রত্যেকের ফিডব্যাক আমি পার্সোনালি পড়ে থাকি এবং পার্সোনালি রিপ্লাইও দিয়ে থাকি। ওকে, আর যদি ভিডিও উপকৃত মনে হয় তো শেয়ার করতে ভুলো না, যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, পিডিএফ তোমরা কোথায় পাবে বলো তো? পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায় পাবে? টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ঠিক আছে, অথবা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে হোম কোচিং বলে। ঠিক আছে, আশা করি মিনিং বলতে হবে না, হোম কোচিং বলে সার্চ করবে, চলে আসবে, দেখবে 2K+ সাবস্ক্রাইবার রয়েছে, সেখানে অ্যাড বাটন দেখাবে, অ্যাড বাটনে ক্লিক করলেই তোমরা চ্যানেলে যুক্ত হয়ে যাবে। সেখানে পিডিএফ আমি তোমাদেরকে প্রোভাইড করে থাকি। ওকে, তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। তো তখন ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, সর্বদা মোটিভেট থেকো, সফলতা একদিন আসবেই। জয় হিন্দ, বন্দে মাতরম।